আচ্ছা, এখন নিড অফ স্যাটেলাইট কমিউনিকেশন, ঠিক আছে? মানে আমাদের স্যাটেলাইট কমিউনিকেশনটা কেন লাগবে? আমাদের হচ্ছে ২ টা প্রোপাগেশন মানে গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন আর স্কাই ওয়েভ প্রোপাগেশন এর কথা বলা আছে। আর এই ২ টা প্রোপাগেশন অতটা ভালো না। সেজন্য আমাদের স্যাটেলাইট কমিউনিকেশনটা লাগবে। ঠিক আছে? তখন বলছে the following 2 kinds of propagation are used earlier for communication up to some distance মানে এই যে এই ২ টা যে প্রোপাগেশন বা কমিউনিকেশন, ঠিক আছে? এই ২ টা ইউজ করা হয়েছে কিসের জন্য? কমিউনিকেশনের জন্য কিছুটা পরিমাণ ডিসট্যান্সে। মানে ধরেন মানে অল্প ডিসট্যান্স কভার করার জন্য মেইনলি। তো এখন দেখেন গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন যেটা, সেটা সুইটেবল কার জন্য? সেটা সুইটেবল হচ্ছে এই ফ্রিকোয়েন্সি পর্যন্ত কোনো ওয়েভের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কত? ৩০ মেগাহার্টজ। বলছে দিস মেথড অফ কমিউনিকেশন মেক্স ইউজ অফ দ্য ট্রপোস্ফিয়ার কন্ডিশনস অফ দ্য আর্থ। মানে আর্থের যেটা ১ম মানে সবচাইতে কাছের যে হচ্ছে কি বলবো স্তর সেটাকে ট্রপোস্ফিয়ার বলে না? ওই স্তর পর্যন্ত ওই স্তরে কানেকশন করার জন্য বা কমিউনিকেশন করার জন্য এই গ্রাউন্ডের প্রোপাগেশনটা যথেষ্ট। তারপরে স্কাই ওয়েভ প্রোপাগেশন। স্কাই ওয়েভ মানে বুঝতেই পারতেছেন গ্রাউন্ড থেকে একটু উঁচুতে। তো এই প্রোপাগেশনটা কত হচ্ছে কি বলে ফ্রিকোয়েন্সি পর্যন্ত করতে পারবে ৩০ থেকে ৪০ মেগাহার্টজ পর্যন্ত। ঠিক আছে? আর এটা এখানে বলছে যে ইট মেক্স ইউজ অফ দ্য আয়োনোস্ফিয়ার প্রপার্টিজ অফ দ্য আর্থ মানে ট্রপোস্ফিয়ার উপরের স্তর আয়োনোস্ফিয়ার মানে উপরেরটা গ্রাউন্ড ওয়েভটা ট্রপোস্ফিয়ার পর্যন্ত কমিউনিকেশন করতে পারে। আর স্কাই ওয়েভ প্রোপাগেশনটা এটা হচ্ছে তার থেকে ওপরে মানে আয়োনোস্ফিয়ার পর্যন্ত কমিউনিকেশন করতে পারে। ঠিক আছে? এখন কথাটা হচ্ছে এখানে বলছে দ্য ম্যাক্সিমাম হপ অর দ্য স্টেশন ডিসটেন্স ইজ লিমিটেড টু এত কিলোমিটার অনলি ইন বোথ গ্রাউন্ড প্রোপাগেশন অ্যান্ড স্কাই প্রোপাগেশন। আচ্ছা, এখানে বলছে যে ম্যাক্সিমাম হপ বা বলা হচ্ছে যে ডিসটেন্স, ঠিক আছে? একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব বলতে বোঝাচ্ছে সেন্টার আর রিসিভার, ঠিক আছে? যেমন স্টেশন বলতে বোঝাচ্ছে ধরেন একটা স্টেশন থেকে আপনি আরেকটা স্টেশনে যান। ঢাকা থেকে রাজশাহী ধরেন, ঠিক আছে? তো একটা স্টেশন ঢাকা, একটা স্টেশন হচ্ছে রাজশাহী। তো এখানে স্টেশন বলতে বোঝাচ্ছে যে হচ্ছে একটা সেন্টার, একটা রিসিভার। ২ টার মধ্যে দূরত্ব সর্বোচ্চ এতটুকু পর্যন্ত লিমিটেড, ঠিক আছে? ২ টা প্রপাগেশন এর ক্ষেত্রেই। কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশন এর ক্ষেত্রে কি হয়? এটা কিন্তু অনেক বেশি ডিসট্যান্স কভার করে। এখানে কি হয়? ইন দিস মেথড স্যাটেলাইট প্রোভাইডস কমিউনিকেশন ফর লং ডিসট্যান্সেস হুইচ ইজ ওয়েল বিয়ন্ড দ্য লাইন অফ সাইট। আচ্ছা, দ্য লাইন অফ সাইট মানে কি? আমি কি বলছিলাম এটা? বলি নাই মনে হয়। লাইন অফ সাইট বলতে ধরেন মাঝখানে একটা পাহাড় আছে। একটা লাইট যাচ্ছে, এখানে যে আটকে যাচ্ছে। ঠিক আছে? একটা লাইট যাচ্ছে এখানে কি হচ্ছে? চলে যাচ্ছে। ঠিক আছে? মাঝখানে কোনো বাধা নেই। তো জিনিসটা হচ্ছে যে যখন আমরা গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন বা স্কাই ওয়েভ প্রপাগেশন করব, দেখব যে হচ্ছে এই ট্রপোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার পর্যন্তও পাহাড় থাকতে পারে। বাট স্যাটেলাইটের ক্ষেত্রে আপনারা যদি বলেন যে এখানে কি হয় ম্যাডাম? এখানে খুঁজে বের করবে যে জায়গাটায় কোনো হচ্ছে কিছু বাধা নাই। মানে সরাসরি লাইন অফ সাইট মানে যেটা মানে কি বলবো? সরাসরি কানেক্ট করতে পারবে। ধরেন টিভিতে আমি স্যাটেলাইট থেকে কানেকশন নিচ্ছি। তো যে কোনায় থাকুক না কেন স্যাটেলাইটটা ওখান থেকে আমার টিভিতে কানেকশনটা আসছে। ঠিক আছে? তাহলে বা আমার টিভিতে না বলে আমি যদি বলি স্পেসিফিক্যালি যে সার্ভিস প্রোভাইডারকে দিচ্ছে, তাহলে সেখানে যাচ্ছে। ঠিক আছে? তো লাইন অফ সাইট বলতে সরাসরি মানে কমিউনিকেশন। কোনো বাধা নাই কমিউনিকেশনের মধ্যে। তারপরে process is the satellites located at a certain height above Earth. The communication takes place between any two Earth stations easily via satellite. মানে বলছে যেহেতু স্যাটেলাইটটা হচ্ছে করা আছে কোথায়? আর্থ থেকে অনেক ডিসটেন্সে রাখা হইছে। সুতরাং হচ্ছে কমিউনিকেশনটা কার মধ্যে ঘটে? আর্থের ২ টা স্টেশনের মধ্যে। কার মাধ্যমে? স্যাটেলাইটের মাধ্যমে। এজন্য এটার নাম স্যাটেলাইট কমিউনিকেশন। ঠিক আছে? বলছে so it overcomes the limitation of communication between two earth stations due to earth's curvature. বলছে এটা কি করে? এটা হচ্ছে মানে ২ টা আর্থ স্টেশনের মধ্যে কমিউনিকেশনের যে লিমিটেশনটা সেটা হচ্ছে দূর করতে পারে। কার মাধ্যমে? আর্থের কার্ভেচারের মাধ্যমে। আর্থের কার্ভেচার মানে এরকম না আর্থ, তাহলে এখান থেকে যাবে আর এখানে ফিরে আসবে। মানে একটা আর্থ স্টেশন থেকে আরেকটা আর্থ স্টেশনে ফিরে আসবে। ঠিক আছে? এর ফলে এই ২ টার মধ্যে কোনো লাইন অফ সাইট ছাড়া কমিউনিকেশন হবে না। লাইন অফ সাইটে কমিউনিকেশন হইলে আমাদের নয়েজ বা ইন্টারফারেন্স, বাধা, ডিসটরশন, ডিসপারশন সবকিছুই কম হবে। ঠিক আছে? এটুকু গেল মোটামুটি যে কেন আমরা স্যাটেলাইট কমিউনিকেশন ইউজ করি। এখন হচ্ছে কেমন করে একটা স্যাটেলাইট কমিউনিকেশন কাজ করে বা স্যাটেলাইট কেমন করে কাজ করে। ঠিক আছে? এটার জন্য আগে ছবি দেখাচ্ছি। ছবিটা ছোট করি। দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম।
আচ্ছা, কারো কোনো সমস্যা? আকিদা কোনো সমস্যা? আকিদা? না ম্যাম। আচ্ছা, পারভেজ, তারপরে কিশোর দাস, কারো কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, রনি, রনি আছে? রনির কোনো সমস্যা আগের পড়াতে বা আজকের? ওকে, ঠিক আছে, ঠিক আছে রনি। আচ্ছা, ছবিটা দেখেন, এখানে হচ্ছে স্যাটেলাইট আঁকা হয়েছে। স্যাটেলাইটটা আপনারা এইভাবেই আঁকবেন, ঠিক আছে? স্যাটেলাইটের সিম্বলটা মোটামুটি এরকমই, দুটো পাখা থাকে, ঠিক আছে, মোটামুটি প্রজাপতি টাইপসের, ঠিক আছে? আর হচ্ছে আপনারা আর্থ স্টেশনকে যেভাবে আঁকবেন, ওই যে আমি কার্ভেচার দেখাইলাম, ওই কার্ভেচার দিয়ে নিচে যেটা আঁকছে সেটা হচ্ছে অ্যান্টেনা, ঠিক আছে? তো এটা কার্ভেচারের মতো করে আঁকবেন, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে ফার্স্ট আর্থ স্টেশন আর এটা হচ্ছে সেকেন্ড আর্থ স্টেশন। একটা এদের মধ্যে যে কোনো একটা সেন্টার আর একটা রিসিভার। এখন কেমন করে বুঝবেন সেন্টার কোনটা? যেখান থেকে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি যাবে সেটা হচ্ছে সেন্টার, আর যেখানে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি পৌঁছাবে সেটা হচ্ছে কি বলবো, রিসিভার, ঠিক আছে? আর মাঝখানে মিডিয়ামটা হচ্ছে স্যাটেলাইট। এই তো এটা এখন কেমন করে কাজ করবে দেখেন। এখন বলছে, আচ্ছা এই কোশ্চেনটা কেমন করে আসতে পারে সেটা বলি আগে। এখানে বলছে যে হাউ আ স্যাটেলাইট ওয়ার্কস, অথবা বলতে পারি আমি যে ডিসক্রাইব দ্য অপারেশন ওয়ার্কিং প্রিন্সিপাল বা দ্য অপারেশন অফ স্যাটেলাইট, ঠিক আছে? বা describe how a satellite communication works, বা how communication takes place between two earth stations via satellite, এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে? অথবা আমি কি করতে পারি, অথবা হচ্ছে আমি কোনো একটা লাইন তুলে দিতে পারি, ঠিক আছে? লাইন তুলে দিতে পারি বলতে আমি যদি বলি যে এখান থেকে এই লাইনটা তুলে দিব, তারপর আমি যদি বলি যে হচ্ছে এই লাইনটা এক্সপ্লেন করতে, ঠিক আছে? তখন আপনারা এই লাইনটার জন্য পুরোটা এক্সপ্লেন করতে হবে, এরকম টাইপের আর কি। যাই হোক, দেখেন আমরা জানি স্যাটেলাইটটা হচ্ছে একটা ছোট জিনিস, যেটা হচ্ছে একটা বড় জিনিসের চারপাশে ঘোরাফেরা করে, ঠিক আছে? ওই জন্যই বলছে যে স্যাটেলাইট ইজ আ বডি দ্যাট মুভস অ্যারাউন্ড অ্যানাদার বডি ইন আ পার্টিকুলার পাথ। মানে স্যাটেলাইট যদি এটা হয়, ঠিক আছে, তার চারপাশে আরেকটা বড় জিনিসের পাশ দিয়ে ঘুরবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট পথে, এদিক থেকে এদিকে অথবা এদিক থেকে এদিকে, ঠিক আছে? তো যাই হোক, তো এই এই যে পাথটাতে ঘুরতে, যে চারপাশ দিয়ে ঘুরতেছে, ঠিক আছে, একটা বড় কি বলবো বডির বা বড় হচ্ছে অবজেক্টের। তো এই ঘোরাটা ঘুরে যে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট অরবিটে ঘুরে, ঠিক আছে? এই অরবিট রিলেটেড পড়াশোনা মানে আলাদা স্লাইডই আছে অরবিট রিলেটেড, তো ওটা আমি পড়াবো, যাক আগে হচ্ছে এটা পড়ায়নি। তো বলছে যে হচ্ছে আ কমিউনিকেশন স্যাটেলাইট ইজ নাথিং বাট আ মাইক্রোওয়েভ রিপিটার। আচ্ছা, এটা আমি দাগ দিই আগে, এটা কিন্তু মাইক্রোওয়েভ রিপিটার স্টেশন। আচ্ছা ম্যাম, আচ্ছা হ্যাঁ বলেন। স্যাটেলাইটের গতি তো পৃথিবীর গতির সমানই হয়। হ্যাঁ, এক সমানই হয়, কিন্তু হুম। না, সবগুলার ক্ষেত্রে আপনি যদি বলেন যে এক সমান হয় তা না। এটা হচ্ছে জিও স্টেশনারি স্পেশাল, এটার নামকে বলা হয় জিও স্টেশনারি বা জিও সিনক্রোনাস। মানে ওটা অরবিটের সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে আর কি এক গতি, এক গতি, ফলে স্থির দেখে থাকে। মনে হয় যে স্থির থাকে, হুম। তাই মনে হয়, বুঝছেন? এটা হচ্ছে আসবে, টাইপে আসবে, মানে কি কি টাইপের হয় স্যাটেলাইট সেটাতে আসবে। বাট ম্যাম অ্যাকচুয়ালি আমরা যে কমিউনিকেশনের যে স্যাটেলাইট গুলো ইউজ করি হুম, সেগুলো তো সাধারণত জিও স্টেশনারি হবে। হ্যাঁ, আমরা সাধারণত জিও স্টেশনারি ইউজ করি, আচ্ছা, কারণ জিও স্টেশনারি দিয়ে বেশি অংশ কভার করা যায়। ৩টা জিও স্টেশনারি দিয়ে পুরো ওয়ার্ল্ডকে কভার করা যায়, ঠিক আছে? মানে বুঝলাম। আইডিয়ালি আরকি, নট আসলে, আসলে এটা হইতে পারে না। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ রিপিটার স্টেশন। তো রিপিটার বলতে কি বোঝায়? যে একটা জিনিসকে রিপিট করবে। আর মাইক্রোওয়েভ মানে হচ্ছে কি খুবই ক্ষুদ্র ওয়েভ, ঠিক আছে? তো আমরা যেটা পাঠাবো সেটা যেন আবার রিপিট করে, মানে একটা আর্থ স্টেশন যেটা পাঠাবে সেটা যেন আরেকবার রিপিট করে স্যাটেলাইট, ওটা যেন আরেকটা আর্থ স্টেশনকে মানে সেন্টার থেকে রিসিভারে সঠিকভাবে কমিউনিকেশনটা যায়। এজন্য এটাকে একভাবে রিপিটার বলা যায়। আর কেমন টাইপের রিপিটার? মাইক্রোওয়েভ রিপিটার, ঠিক আছে? তাই বলছে ইট ইজ হেল্পফুল ইন টেলিকমিউনিকেশন, রেডিও অ্যান্ড টেলিভিশন অ্যালং উইথ ইন্টারনেট অ্যাপ্লিকেশনস। তো এটা তো আমরা জানি যে এটা হচ্ছে টেলিকমিউনিকেশনে বা রেডিওতে বা টেলিভিশনে খুবই মানে ইন্টারনেটের সাথে মানে এটার সাথে সহকারে ইন্টারনেটেও ইউজ হয়, ঠিক আছে? মানে আমরা এ সব কিছুতে মানে এখনকার যুগে যেটা আমাদের লাগে আর কি, ঠিক আছে? টেলিভিশন বা ইন্টারনেট, ঠিক আছে, বা দূরবর্তী জায়গায় আমরা কমিউনিকেশন করতে চাইলে সবকিছুতে আমাদের স্যাটেলাইট লাগে। তো এখন বলছে যে রিপিটারটা আসলে কি? বলছে আর রিপিটার ইজ a circuit which increases the strength of the received signal and then transmits it। মানে রিপিটার বলতে বোঝাচ্ছে
যে আমরা যে সিগন্যালটা পাবো সেটার স্ট্রেংথটা আবার বাড়ায় দিব, ঠিক আছে, রিপিট করব প্লাস হচ্ছে স্ট্রেংথটা বাড়ায় দিব। এই তারপরে কি করব, তারপরে হচ্ছে ওটাকে আবার ট্রান্সমিট করে দিব, মানে সেন্টার থেকে রিসিভারে যেন একটা ভালো সিগন্যাল পাইতে পারি বা ডিটেক্ট করার মতন সিগন্যাল পাইতে পারি। বলছে বাট দিস রিপিটার ওয়ার্কস অ্যাজ আ ট্রান্সপন্ডার। ট্রান্সপন্ডার মানে কি, এক ধরনের ফ্রিকোয়েন্সিকে আরেক ধরনের ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করবে। আমি একদিন বলছিলাম মনে হয়, আপলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বেশি, ডাউনলিঙ্কটা হচ্ছে কম, তাহলে বেশি থেকে কমে কনভার্ট করছে স্যাটেলাইট, তাহলে হচ্ছে এটা একটা এক ধরনের ট্রান্সপন্ডার, ঠিক আছে। ম্যাম ফ্রিকোয়েন্সিটা কত জানে? ফ্রিকোয়েন্সিটা তো আমি বলিনি, আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি আলাদা আছে, 3টা ব্যান্ড আছে, কে ইউ ব্যান্ড, কে ব্যান্ড, সি ব্যান্ড, 3টার জন্য আলাদা আলাদা বলে দিব ওটা কোনটার জন্য কত, ঠিক আছে। আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক আপনাদের 3টা ব্যান্ডই আসে। আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্ষেত্রে কোনটা ইউজ হয়, কেইউ ব্যান্ড, ঠিক আছে। এটা হচ্ছে পরে আমি দেখাই দিব, আমার আরেকটা স্লাইড আছে, এই স্যাটেলাইটে 3টা স্লাইড আছে মোটমাট, মানে 3টা পিডিএফ আছে মোটমাট, ঠিক আছে। আপাতত শুরু করলাম তো, আস্তে আস্তে বলবো। আচ্ছা, বলতে দ্যাট মিনস ইট চেঞ্জেস দ্য ফ্রিকোয়েন্সি ব্যান্ড অফ দ্য ট্রান্সমিটেড সিগন্যাল ফ্রম দ্য রিসিভড ওয়ান। মানে ট্রান্সপন্ডারটা কি করে, ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাকে চেঞ্জ করে দেয়, সোজা কথায়, ঠিক আছে। এই জন্য এটা আপনারা মনে রাখেন, এটা ছোট কোশ্চিন আকারে আসতে পারে, ওকে। আচ্ছা, তারপর এখানে বলছে দ্য ফ্রিকোয়েন্সি উইথ হুইচ দ্য সিগন্যাল ইজ সেন্ট ইনটু দ্য স্পেস ইজ কল্ড অ্যাজ আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি। মানে যে ফ্রিকোয়েন্সিতে হচ্ছে আপনাদের আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটের দিকে পাঠানো হয় সিগন্যাল, যে ফ্রিকোয়েন্সিতে, সেটাকে বলা হচ্ছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি। আর বলছে সিমিলারলি দ্য ফ্রিকোয়েন্সি উইথ হুইচ দ্য সিগন্যাল ইজ সেন্ট বাই দ্য ট্রান্সপন্ডার ইজ কল্ড অ্যাজ ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। ট্রান্সপন্ডার বলতে বলছে স্যাটেলাইট, মানে স্যাটেলাইট এই আর্থ স্টেশনকে, সেকেন্ড আর্থ স্টেশনকে বা রিসিভারকে যেই ফ্রিকোয়েন্সিটা পাঠাবে, যে মানে সিগন্যালটা যে ফ্রিকোয়েন্সিতে পাঠাবে সেটাকে বলা হচ্ছে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ওকে, তারপরে এখন এটার নামগুলো জাস্ট মনে রাখবেন, যে পাঠানো হচ্ছে আপলিঙ্কে, আর হচ্ছে ফিরে আসছে হচ্ছে কিসে, ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে, বুঝা গেছে। এখন নিচে যাচ্ছি, দেখেন আরেকটু বর্ণনা আছে। বলছে the transmission of a channel of a signal from fast earth station to satellite through a channel is called as uplink, যেটা আমি বললাম যে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে uplink. Similarly, the transmission of signal from satellite to second earth station through a channel is called as downlink. মানে প্রথম আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটে যে আমি সিগন্যালটা পাঠাবো সেটা একটা চ্যানেলের মাধ্যমে, সেই চ্যানেলের যে ফ্রিকোয়েন্সি সেটাকে বলা হচ্ছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি। আর যেটা হচ্ছে স্যাটেলাইট থেকে আমাদের আরেকটা আর্থ স্টেশনে বা রিসিভারে আসবে, ঠিক আছে, সেখানে যে চ্যানেলটা ইউজ করবো সেখানে যে ফ্রিকোয়েন্সিটা ইউজ করা হবে সেটা হচ্ছে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। এখন বলছে যে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি, এই লাইনটা মনে রাখতে হবে। Uplink frequency is the frequency at which the fast earth station is communicating with satellite, ঠিক আছে। তারপরে বলছে the satellite transponder converts the signal into another frequency and sends it down to the second earth station. This frequency is called as downlink frequency, ঠিক আছে। In similar way, second earth station can also communicate with the first one. মানে এই ওয়েতে যেটাতে হচ্ছে প্রথম থেকে সেকেন্ডটাতে গেল, সেই সেম ভাবে সেকেন্ডটা থেকে প্রথমটা যেতে পারে। আচ্ছা, 1 মিনিট। তাহলে এটা হচ্ছে আমাদের সেম ওয়েতে, আমরা যেরকম ফার্স্ট আর্থ স্টেশন থেকে সেকেন্ড আর্থ স্টেশনের দিকে পাঠালাম, সেমভাবে সেকেন্ড আর্থ স্টেশনটা যদি পাঠাই, আপলিঙ্কে পাঠাবে, তারপরে ট্রান্সপন্ডারের মাধ্যমে প্রথম আর্থ স্টেশনে ডাউনলিঙ্কের মাধ্যমে আসবে। মানে যে কোনো একটা সেন্ডার একটা রিসিভার হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি ওয়ার্কিং প্রিন্সিপাল, আর কিছু না। তারপরে এখানে বলছে দ্য প্রসেস অফ স্যাটেলাইট কমিউনিকেশন বিগিনস অ্যাট অ্যান আর্থ স্টেশন। Here, an installation is designed to transmit and receive signals from a satellite in an orbit around the Earth. মানে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে, যে একটা ইনস্টলেশন করা হয়, মানে একটা ধরেন আপনাদের যে আর্থ থেকে আপনাদের স্যাটেলাইটে যে ইনফরমেশন যাবে, ঠিক আছে, কিভাবে যাবে এখানে, বা আর্থের কোন অংশটুকু থেকে যাবে, আর্থের যে অরবিটটা, সেই অরবিট থেকে আমাদের ইনফরমেশনটা ট্রান্সমিট করব আমাদের স্যাটেলাইটে, এটার জন্য একটা ইনস্টলেশন প্রয়োজন হয়, ঠিক আছে। এখন বলছে আর্থ স্টেশন সেন্ড দ্য ইনফরমেশন টু স্যাটেলাইটস ইন দ্য ফর্ম অফ হাই পাওয়ার্ড হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আমি আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়ার টপিক পেয়ে গেছি। এখানে কি বলছে দেখেন, আর্থ স্টেশন স্যাটেলাইটের যে ফ্রিকোয়েন্সিটা পাঠায় সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, কিন্তু কোন রেঞ্জের, গিগাহার্টজ রেঞ্জের, এটা নোট করবেন। আমি এই রিলেটেডে আপনাদেরকে কিন্তু এখন একটু পরেই
একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, যেটা ইকো বলছিল যে ম্যাডাম এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, তাহলে হচ্ছে পরে আর সমস্যা হবে না। মানে আগামীকাল তো পরীক্ষা হচ্ছেই কুইজের, তাই তো? আগামীকাল কি পরীক্ষা দিবেন নাকি পরে দিবেন? ম্যাম কালকে নেন ম্যাম, পরে আবার কাল অনেক দিয়ে দিয়ে কুইজ একসাথে হয়ে যাবে, চাপ পড়ে যাবে ম্যাম ম্যাম। আজকে হলেও দেওয়া লাগবে না, কালকে হলেও দেওয়া লাগবে না, কালকেই দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট জিজ্ঞাসা করলাম আর কি ওই জন্য। আচ্ছা তাহলে কালকেই নিয়ে নিব আমি। আর হচ্ছে আপনাদের যে ইয়ে আছে কি বলেন অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, সেটাও কি এ সপ্তাহে দিয়ে দিব? ম্যাম অ্যাসাইনমেন্ট এখনই দিয়ে দেন, কিন্তু হচ্ছে ওই মানে ডেটটা যেন ফাইনালের আগে সাবমিশন এরকম হলে ভালো হয় ম্যাম আমাদের জন্য। এতদিন দেওয়া যাবে না, এতদিন তো দিব না। ম্যাম মাঝখানে তাহলে ম্যাম ভালো হবে, অনেকদিন ধরে আবার সবাই তো এখন ম্যাম সিটি নেবে, অনেক চাপে থাকা লাগবে ম্যাম। তাহলে এখন দিব না, কারণ হচ্ছে অ্যাসাইনমেন্ট দিলে আমি দিব সর্বোচ্চ 4 দিন, ঠিক আছে? 4 দিন বা 3 দিন। ম্যাম আপনারা এত তো কম আগে সময় দিচ্ছেন, হয়? আপনারা আগে কতদিনে দিচ্ছেন অ্যাসাইনমেন্ট সব ক্লাসে? 7 দিনে, 8 দিনে, 10 দিনে? জি ম্যাম ওইরকমই তো দেয়, মিনিমাম 1 সপ্তাহ তো দেয়। আমি একটু কম দিই, আপনি একটু কম নিয়ে করেন। ম্যাম এতদিন বেশি দিলে হয়? আপনি তো ম্যাম আরো বেশি দেন ম্যাম, এর আগেও তো এবার তো ওই জন্য কম দিব, আপনারা হচ্ছে বের হয়ে যাচ্ছেন, বুঝেন না? এখন হচ্ছে একটু পড়াশোনা করতে হবে সেজন্য। আচ্ছা ঠিক আছে, এত ইয়ে করে লাভ নাই। আপনাদের যদি এবার তো 4টা, আপনাদের তো 4টা ক্লাস সামনের সেমিস্টারে, ঠিক আছে? 10 দিন না, 7 দিন দিব, ঠিক আছে? 1 সপ্তাহ দিব, এটাই হচ্ছে হাইয়েস্ট রেঞ্জ। আর আমি টপিক এখনই বলে দিব একটু পরে, ঠিক আছে? এই ক্লাসের লাস্টের দিকে বলে দিব টপিক কি হবে। ওকে ম্যাম। আর যে টপিকটা বলবো সে টপিকটা কিন্তু আমি পড়াবো না এখন। আপনারা জমা দিবেন অ্যাসাইনমেন্ট 7 দিনে, সামনের সপ্তাহে আমি পড়াবো এটা, বুঝছেন? এই ওকে। তারপরে বলছে the satellites receive and retransmit the signals back to earth where they are received by other earth stations in the coverage area of the satellite। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই জিনিসটা অনেক জায়গায় আসে যে ফুটপ্রিন্টটা কি। ফুটপ্রিন্টটা হচ্ছে সেই এরিয়া, যে এরিয়া পর্যন্ত স্যাটেলাইট তার মানে যে এরিয়াতে কভার করতে পারে স্যাটেলাইট, মানে কমিউনিকেশন করতে পারে যে এরিয়ার মধ্যে, ঠিক আছে? বা মানে যেই ইনফরমেশনটা পাঠায় সেটার স্ট্রেংথটা বেশি থাকে, এটুকু বলা যেতে পারে। বলছে ইজ দ্য এরিয়া হুইচ রিসিভস আ সিগন্যাল অফ ইউজফুল স্ট্রেংথ ফ্রম দ্য স্যাটেলাইট। মানে মোট কথা যেটুকু এরিয়ার মধ্যে স্যাটেলাইট হচ্ছে কি করতে পারে, কমিউনিকেশন করতে পারে, অথবা মানে যেই ইনফরমেশনটা পাঠায় সেই ইনফরমেশনের এনার্জিটা হাই থাকে, অথবা বলা যেতে পারে অ্যাটেনুয়েশন কম হয়, ঠিক আছে? অনেকভাবে বলা যেতে পারে। জাস্ট স্যাটেলাইটের ফুটপ্রিন্টের কথাটা মনে রাখবেন যে এটা মানে হচ্ছে যে এরিয়াটুকু কভার করতে পারে স্যাটেলাইট, সোজা কথায়, ঠিক আছে? এই তারপরে এখন হচ্ছে প্রস এন্ড কনস অফ স্যাটেলাইট কমিউনিকেশন। মানে এটার বলতে বোঝাচ্ছে যে কি অ্যাডভান্টেজ আছে বা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো স্যাটেলাইটের অ্যাডভান্টেজটা কি কি আছে বলেন তো? সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি? ফাস্টেস্ট ট্রান্সমিশন, ট্রান্সমিশন। কি ট্রান্সমিশন? মানে লাইন ডাটা অফ ট্রান্সমিশন, সাইট? না ডাটা ট্রান্সমিশন ফাস্ট হয়। আচ্ছা তারপর? তারপরে মানে ওয়াইড এরিয়া কভারেজ। সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় ওয়াইড এরিয়া কভারেজ, ঠিক আছে? তারপর আর একটা স্যাটেলাইট অনেক ধরনের ট্রান্সমিশন করতে পারে একসাথে। ম্যাম অনেক ধরনের আমরা যেমন হচ্ছে যখন হচ্ছে যে গ্রাউন্ড প্রোপাগেশন বা হচ্ছে হুম, ও আর একটা প্রোপাগেশন আছে, ওটা করতে গেলে পর আমাদের হাইরাইজ বিল্ডিং বা পাহাড় এর মধ্যে হুম, আসতে পারে, কিন্তু রাইট। স্যাটেলাইট কমিউনিকেশন এটা তো লাইন অফ সাইট কমিউনিকেশন, তাহলে তাই তো? জি ম্যাম। তাহলে শুভ আর মাসুদ দুইটা হচ্ছে অ্যাডভান্টেজ অলরেডি বলে দিছে, আমি তাও বলছি। সবচাইতে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা, মানে একটা স্যাটেলাইট দিয়ে একটা আর্থের মানে সব কর্নার পর্যন্ত কভার করতে পারবো আমরা, ইচ অ্যান্ড এভরি কর্নার, ঠিক আছে? স্যাটেলাইট দ্বারা পুরো পৃথিবীটাকে কভার করা সম্ভব, এরকম পুরো পৃথিবীকে, হ্যাঁ রাইট। কারণ মানে আমি যেটা বললাম মানে যেটা অ্যাকচুয়ালি মানে পসিবল না, মানে বাট তাও ধারণা করা হয় 120 যদি আপনার পুরো পৃথিবীকে একটা হচ্ছে কি ধরেন, একটা গোলক ধরেন, ঠিক আছে? 360 ডিগ্রি, তাহলে যে 3 ভাগে ভাগ করেন 120 ডিগ্রি 120 ডিগ্রি হয়, তাই তো? তো প্রত্যেকটা যদি 3টা, আমি বলছি জিও সিনক্রোনাস 3টা লাগে, তাহলে প্রত্যেকটা দিয়ে 120 ডিগ্রি কভার করা যায় ওয়ার্ল্ডের, ঠিক আছে? মানে বুঝতেই পারতেছেন প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কর্নার, মানে যদি একটা গোলক হয় যেটা আমি বললাম, প্রত্যেকটা কর্নার কভার করা যাবে, ঠিক আছে? এই জন্য স্যাটেলাইট কমিউনিকেশনটা খুবই
মানে অ্যাডভান্টেজিয়াস, ঠিক আছে? তারপরে টেরিস্ট্রায়াল কমিউনিকেশন বা টেরিস্ট্রায়াল সিস্টেমের চাইতে মোর এরিয়া কভারেজ করতে পারে। এই টেরিস্ট্রায়াল সিস্টেম যেটা বলতেছে, এটাও ধরেন, এটাকে ধরেন আমরা টেরিস্ট্রায়াল সিস্টেম লিখতেছি, এটাকে আপনারা অথবা সংক্ষেপে বলতে পারেন স্কাই ওয়েভ অথবা গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন, ঠিক আছে? মানে ওই দুটা চলবে। টেরিস্ট্রিয়াল ব্যাপারটা কি একটু যদি বোঝাইতেন? টেরিস্ট্রায়াল ব্যাপারটা হচ্ছে যে আমাদের কমিউনিকেশনটা যেটা আর্থের মাধ্যমে হয়, সেটা কি হয়, দুইটা আর্থ স্টেশনের মাঝখানে হয়, আর কোনো লাইন অফ মানে কোনো হচ্ছে মাঝখানে কোনো কি বলবো বাধা থাকে না। বাট টেরিস্ট্রায়ালের ক্ষেত্রে আমাদের বাধা থাকে, ঠিক আছে? যা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ বা স্কাই ওয়েভে হয়। এই জন্য বললাম এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে অফ প্রোপাগেশন, আর এই স্যাটেলাইটটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েটা না, ঠিক আছে? স্কাই ওয়েভ বা গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশনেও আগে আমরা কমিউনিকেশন করছি, যেটার ফলে আমাদের সমস্যা হয়েছে। এই টেরিস্ট্রায়ালটাকেই বলা হচ্ছে, ওইটার সাপেক্ষে এই টেরিস্ট্রায়ালকে বলা হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তারপরে হচ্ছে এখানে বলছে ট্রান্সমিশন কস্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কভারেজ এরিয়া। মানে একটা স্যাটেলাইট তৈরি করতে আমাদের এটা ভাবতে হয় না যে কতটুকু এরিয়া কভার করবে। মানে অবশ্যই কস্ট বেশি স্যাটেলাইটের তৈরি করার, বাট এরিয়া কভারেজের উপর ভিত্তি করে তার কস্ট কম বেশি হয় না। অনেক বড় এরিয়া কভার করলেও যে কস্ট, ছোট এরিয়া কভার করলেও সেই কস্টই লাগে। ব্যাপারটা বুঝছেন? মানে স্যাটেলাইটকে আমি জাস্ট ইনস্টল করব বা বা ট্রান্সমিট করার জন্য যেটুকু কস্ট লাগবে সেটা হচ্ছে কখনো এরিয়ার উপরে নির্ভর করবে না। যেটা লাগবে সেটা লাগবেই। অনেক বড় এলাকার জন্য যেটা, ছোট এলাকার জন্য সেটা। এরকম বুঝাইছে। তাহলে তো এটা ভালো, তাই না? তাহলে আমরা অনেক বড়, অনেক অনেক মানে হিউজ এরিয়া কভার করতে পারবো একটা অনেক টাকা খরচ করে। ব্যাপারটা এরকম। তারপরে বলছে মোর ব্যান্ডউইথ অ্যান্ড ব্রডকাস্টিং পসিবিলিটিস। ব্যান্ডউইথ বেশি থাকলে ভালো না কম থাকলে ভালো? বেশি থাকলে ভালো ম্যাম। অবশ্যই কেন? ম্যাম তাহলে আমাদের চ্যানেল ক্যাপাসিটি বেশি হবে আর হচ্ছে আমরা ডাটাও বেশি ট্রান্সমিট করতে পারবো। রাইট, ব্যান্ডউইথ যত বেশি হবে তত আমরা ডাটা ট্রান্সমিট করতে পারবো, চ্যানেল ক্যাপাসিটি আরো বেশি হবে, এর ফলে আমাদের কি হবে, রেঞ্জ বাড়ে যাবে, ঠিক আছে? মানে স্যাটেলাইট দিয়ে অনেক রেঞ্জের কমিউনিকেশন আমরা কভার করতে পারবো। আর ব্রডকাস্টিং বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা আপনাদেরকে তিনটা পয়েন্ট বলি। একটা হচ্ছে মাল্টিকাস্টিং, ঠিক আছে, আর একটা হচ্ছে ব্রডকাস্টিং। এটা কি বলছিলাম? না ম্যাম। ম্যাম একবার বলছিলেন হয়তো ভাবসা ভাবসা মনে করতেছে। আমি বলছিলাম অনেক কথাই বলি, আপনারা ভুলে যান। আচ্ছা, আম- মাল্টিকাস্টিং হচ্ছে ধরেন অপুর কাছে একটা নোট আছে, ঠিক আছে? অপু সেই নোটটা সবাইকে দিবে না। অপু ধরেন দিচ্ছে মাসুদকে, তারপরে রনিকে দিচ্ছে, রনি, পারভেজ, ঠিক আছে? এই তিনজনকে দিচ্ছে। তারপরে ধরেন আকিদা কি করছে, আকিদার কাছে একটা নোট আছে, আকিদা আবার গ্রুপে দিয়ে দিল নোটটা, ঠিক আছে? তো আকিদা যে কাজটা করতেছে এর ফলে গ্রুপের সবাই মানে প্রত্যেকজন সব নোট মানে ওই নোটটা পাচ্ছে। এটা হচ্ছে আকিদা যেটা করতে, সেটা হচ্ছে ব্রডকাস্ট। আর অপু যেটা করছে সেটা হচ্ছে মাল্টিকাস্ট। মানে অপু স্পেসিফিক কিছু পার্সনকে, স্পেসিফিক কিছু গ্রুপকে দিচ্ছে, এর ফলে শুধু তারাই পাচ্ছে, সবাই পাচ্ছে না, ঠিক আছে? আর আকিদা যেটা দিচ্ছে সবাই পাচ্ছে সেটা। এটা হচ্ছে ব্রডকাস্ট আর একটা হচ্ছে মাল্টিকাস্ট। বুঝতে পারছেন পার্থক্যটা? জি ম্যাম। তাহলে ম্যাম আমাদের এর আগে বলছিলেন ম্যাম হচ্ছে রেডিও কমিউনিকেশনের ক্ষেত্রে রেডিও থেকে যেমন সবাই শুনতে পাচ্ছে সেটা হচ্ছে ব্রডকাস্ট। আর হ্যাঁ আমরা নিজেদের মধ্যে যে কথা বলতেছি কয়েকজন এটা হচ্ছে মাল্টিকাস্ট এরকম বলছিলেন। হ্যাঁ আমি এটা বলছিলাম, রাইট, এটাই এরকম টাইপেরই কিছু একটা বলছিলাম, আরেকটা উদাহরণ দিছিলাম মনে হয়, রেডিও নিয়ে বলছিলাম কিছু একটা, এটা মনে আছে। তাহলে দেখছেন আমি বলছি এটা, আপনারা সবাই ভুলে গেছেন। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তারপরে এখন বলছি এটা যেটা যে ডিসঅ্যাডভান্টেজটা কি, কি মনে হয় ডিসঅ্যাডভান্টেজটা কি থাকতে পারে? ম্যাম অ্যাডভান্টেজ কি আরেকটা ইনক্লুড করা যেতে পারে, যেমন কি? হচ্ছে আমরা স্যাটেলাইট কমিউনিকেশনে জিপিএস ব্যবহার করে হচ্ছে কমিউনিকেট করতে পারি। যেমন হুম। এখন যেটা করা হচ্ছে নাওয়াডেজ হচ্ছে হ্যাঁ। বিভিন্ন ব্রিজ ট্রিজ মানে অনেক বড় বড় যেগুলো হচ্ছে ডিটেক্ট করা যায় না যে ঠিক মতো বসতেছে কিনা, সেটাতে আমরা জিপিএস ব্যবহার করতেছি, স্যাটেলাইট ব্যবহার করে তার সাথে কমিউনিকেট করে হুম। সঠিক পজিশনটা ডিটেক্ট করতে পারতেছি। এটা তো ম্যাম আমাদের টেরেস্ট্রিয়াল সিস্টেমে করা সম্ভব নয়। রাইট, এটা হচ্ছে আমি অ্যাডভান্টেজ, আমি যে ৩টা দিছি বা ৪টা দিছি মানে যে এটাই শেষ, আপনারা আর কিছু করতে হবে না তা তো না। আমি তো আপনাদেরকে সবসময় এটাই বলছি যে আমরা যেটুকু শিখাতে পারবো তার চাইতে বেশি শিখতে হবে আপনাদেরকে। এখনকার যুগ জি অনেক অ্যাডভান্স যুগ, আমি যেটুকু শিখাবো সেটুকু ইনাফ না আপনাদের জন্য, কখনোই ইনাফ না। আমি যেটা পড়াবো আপনারা কি করতে পারেন, ওই রিলেটেড যদি ম্যাডাম এটা পড়াইছে ঠিক আছে, আরেকটু এটা সম্পর্কে জানতে চেষ্টা করি, তো নেট ঘাঁটবেন, গুগল করবেন, ঠিক আছে, ইউটিউব আছে, কত কিছু আছে, যে কোনো বিষয়ে আপনারা, আমি যেটা পড়াবো শুধু সেটা না, আরো অ্যাডভান্স জিনিস শিখবেন, তাইলে নিজেদেরই উপকার হবে।
ঠিক আছে? জি ম্যাম। আর অ্যাডভান্টেজ এটা কেন? আরো 10টা অ্যাড করেন, কোনো সমস্যা নেই। জি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে? সবচাইতে বড় ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই বুঝতেই পারতেছেন যে কস্ট, তাই না? একটা স্যাটেলাইট কি এত ইজি লঞ্চ করা? একটা স্যাটেলাইট তৈরি করতেও তো আমাদের কস্ট লাগে, আবার ওটাকে লঞ্চ করতে হয় অরবিটের মাধ্যমে, তাই না? স্পেসে। তো লঞ্চ করাও কত ইজি? লঞ্চ করা অনেক টাফ, অনেক কস্টলি। ঠিক আছে? এটা হচ্ছে এটা সবচাইতে বড় ডিসঅ্যাডভান্টেজ। আসলে এটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায় না, এটাকে মানে লাগে আর কি খরচ। খরচ না করলে কি আপনি পাবেন? আপনাকে স্যাটেলাইট তৈরি করতে হচ্ছে, আপনাকে পাঠাইতে হচ্ছে স্পেসে। এটা আসলে না করলে তো আপনি এত লাভ পাবেন না। ঠিক ম্যাম আছে? একটা স্যাটেলাইটের মোটামুটি স্থায়িত্বকাল কত বলা যায়? কি করা যায়? স্থায়িত্বকাল হ্যাঁ। একেকটার একেক রকম, বুঝছেন? লঞ্জিভিটিটা একেকটার একেক রকম। যেটা ছোট ধরেন আমাদের দেশে যেটা বানাইছে সেটার লংজিভিটিটা বেশি হবে বলে আমার মনে হয় না। বাট ধরেন যেটা ভালো কনফিগারেশনের, ঠিক আছে? আরো যেটা বেস্ট আমাদের স্যাটেলাইট মানে বিভিন্ন ওয়ার্ল্ড মানে পুরো ওয়ার্ল্ড জুড়ে কভার করতেছে, ওগুলো তো অনেক বেশি ভালো। আমাদের দেশেরটার তুলনায় হিসেবে সেগুলো তো আরো বেশি ভালো। তো এটা আসলে বলা যায় না। আর যদি একবার নষ্ট হয়ে যায় এটা কিন্তু মেরামত করা যায় না। ঠিক আছে? একবার যদি নষ্ট হয়ে যায় ওই স্পেসেই থেকে যায়। ওটা আর মেরামত করা যায় না কিন্তু। বুঝছেন? এটা হচ্ছে আরো বেশি মানে প্রবলেম হুম। আরকি। ম্যাম একটা রিসেন্ট নিউজ শুনলাম আরকি, হ্যাঁ? কি? হুম, যে জাপান 1923-24 সালের দিকে একটা স্যাটেলাইট তৈরি করতে যাচ্ছে, হুম। যেটা সম্পূর্ণ কাঠের তৈরি হবে। মানে ওরা এটা করতে যাচ্ছে মূলত হচ্ছে স্পেসে যে আমাদের আবর্জনা বাড়তেছে, হ্যাঁ, এটা যেন হচ্ছে মানে ওটা তো কাঠের হলে মানে স্থায়িত্বকাল শেষে অটোমেটিক ধ্বংস হয়ে পুড়ে যাবে। এইজন্য ওটা এরা ভাবছে যে এটা করা যায় কিনা ভালো ভাবছে। এবং কারণ করবে। কি অনেক মানে অনেকগুলো স্যাটেলাইটই তো ওখানে আটকে পড়ে আছে। ধরেন মানে স্পেসে আবর্জনাই তো বাড়তেছে মেইনলি আসলে। ওটা তো মেরামতও করা যাচ্ছে না, ফিরিয়ে আনা যাচ্ছে না। ব্যাপারটা এরকমই। আচ্ছা ঠিক আছে, তাহলে লঞ্চিং স্যাটেলাইটস ইনটু অরবিটস ইজ কস্টলি প্রসেস। ঠিক আছে? লঞ্চিং অফ স্যাটেলাইটস ইনটু অরবিট ইজ আ কস্টলি প্রসেস। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা সবচাইতে বড় ডিসঅ্যাডভান্টেজ। ১ নম্বর। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আমার মতে সবচাইতে মানে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে রিপেয়ার করা যায় না। ঠিক আছে? কোনো প্রবলেম হইলে স্যাটেলাইটে কোনো রিপেয়ার করা যায় না। তারপরে এখানে বলছে প্রোপাগেশন ডিলে অফ স্যাটেলাইট সিস্টেম ইজ মোর দ্যান দ্যাট অফ কনভেনশনাল টেরেস্ট্রিয়াল সিস্টেম। মানে প্রোপাগেশন ডিলে বলতে আমাদের একটা সিগন্যাল যাচ্ছে, ঠিক আছে? আবার ফিরে আসছে। কখনো আপনারা এটা বলতে পারেন, ম্যাডাম কেন? এটা তো প্রোপাগেশন ডিলে কম হওয়ার কথা। মানে আপনারা পাচ্ছেন তাড়াতাড়ি, ট্রান্সমিশন তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে? রিসেপশনও তাড়াতাড়ি হচ্ছে। বাট প্রোপাগেশন বলতে বোঝাচ্ছে কি? ২ টা কিন্তু আলাদা। আমি কিন্তু এটাও বলছিলাম মনে হয় আপনাদেরকে। ট্রান্সমিশন আর প্রোপাগেশন। মানে প্রোপাগেট করতে বা প্রোপাগেট হইতে যে সময়টা লাগে, মানে চ্যানেলের মাধ্যমে যাচ্ছে স্যাটেলাইটে, তারপর স্যাটেলাইটটা ওটা প্রসেস করছে ট্রান্সপন্ডারটা, ওটা করে আবার ফিরছে যখন তখন তাড়াতাড়ি ফিরতেছে। বাট প্রোপাগেট করার সময় যে সময়টুকু লাগছে সেটা হচ্ছে একটু টাইম লাগে আর কি, কনভেনশনাল টেরেস্ট্রিয়াল সিস্টেমের চাইতে। আর আরেকটা কথা হচ্ছে এটার ফ্রি স্পেস লসটা অনেক বেশি, মানে ফ্রি স্পেসে অনেক বেশি লস হয়। ঠিক আছে? লস হইতেই তো আস্তে আস্তে ক্ষয় হইতে সম্পূর্ণ ক্ষয় হয়ে যায়। ঠিক আছে? কাজ করে না তখন। এই আর আরেকটা আছে বলছে দেয়ার ক্যান বি কন্ডিশন অফ ফ্রিকোয়েন্সিস। মানে কন্ডিশন মানে কি মানে আটোসাটো অবস্থা। ঠিক আছে? মানে ফ্রিকোয়েন্সির যে আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক যেটা বললাম, দেখা যাচ্ছে এক একটা আর্থ স্টেশন এক একটা ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছে, একটা মানে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সিতে অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে? এর ফলে অনেক মানে আটোসাটো অবস্থা হয়ে যেতে পারে, অনেক ফ্রিকোয়েন্সির মানে মেলা হয়ে যেতে পারে। ঠিক আছে? এটা হইলে কি হবে? এটা হইলে ওভারল্যাপ হয় না সাধারণত, বাট ওভারল্যাপ হওয়ার সম্ভাবনাও থাকে। ঠিক আছে? তো স্যাটেলাইটের মেন অ্যাপ্লিকেশন কোথায়? রেডিওতে। জাস্ট আমি একটা একটা করে বলে দিচ্ছি। রেডিওতে, ঠিক আছে? টিভিতে আপনারা এটা নিজেরাই পারবেন, আমার জাস্ট এত বলার দরকার নেই। তারপর ইন্টারনেট অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? তারপরে জিপিএস অ্যাপ্লিকেশনে, যেটা হচ্ছে এখনই মাসুদ বলল। তারপরে মিলিটারি অ্যাপ্লিকেশনে, ওকে? তারপরে হচ্ছে রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশনে, মানে দূরবর্তী জায়গায় আছে আর কি অ্যাপ্লিকেশনের জন্য। ঠিক আছে? তারপরে হচ্ছে ওয়েদার কন্ডিশন মনিটরিং এ। এই তো, এগুলো সবকিছুতেই স্যাটেলাইট ইউজ হয়। ওয়েদার কন্ডিশন মনিটরিং এ কি ইউজ হয়? স্যাটেলাইট ইউজ হয় না? যে আমাদের সামনের দিনের ওয়েদার কেমন হতে পারে, কোনো একটা দিন স্পেশাল একটা দিনের, যে এই কালকে এরকম হতে পারে, বা আগে থেকেই হচ্ছে কোনো মানে হচ্ছে বিপদ সংকেত দেয় না, ওগুলো কিভাবে পায়? ঘূর্ণিঝড়ের ছবি ঘূর্ণিঝড়ের বা পাঠায়। এরকম, হ্যাঁ, চিটাগাঙ্গে যেগুলো দেয় আর কি। তো এগুলা তো হচ্ছে আগে থেকেই পায়, তাই না? স্যাটেলাইট থেকে ইমেজ দেখে, স্যাটেলাইটের ইমেজ থেকে ওরা ধারণা করে নেয় আবহাওয়াবিদরা, তখনই তো এগুলো দেয়, তাই না?
বুঝতে পারছেন? বলেন তো। জি ম্যাম, বুঝছি। আচ্ছা, ম্যাম, তাহলে বাংলাদেশ থেকে যেটা পাঠানো হয়েছে ওটা কমিউনিকেশন স্যাটেলাইট ছিল, তাই না? কোনটা? বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা। হ্যাঁ, অবশ্যই কমিউনিকেশন স্যাটেলাইট। আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে বলবো, ঠিক আছে? ওটা সম্পর্কে জানা আপনাদের উচিত। আপনারা যে কালকে পরীক্ষা দিচ্ছেন, কিছু আসে নাই, এগুলো কিন্তু পড়ে যাওয়া উচিত, জানেন? যে মানে কি কি মানে আমাদের দেশে নতুন হয়েছে বা দেশের জন্য খুব ভালো, ঠিক আছে? এগুলো হচ্ছে মানে এগুলো সম্পর্কে ধারণা রাখা উচিত। এখন এই যে পড়াবো না, এরপর একটা পড়েছিলাম ম্যাম, পদ্মা সেতুর পিলার নিয়ে। এটা ভালো করছেন, এটা তো রিসেন্ট টপিক। না, আসে না একটাও। আসে না একটাও? না কি ম্যাম। রিলেটেড আসছে? কি রিলেটেড আসছে? জি ম্যাম, বুঝিনি। কি রিলেটেড আসছে? ম্যাম, বাংলা আর সাধারণ জ্ঞান আসছে, মুক্তিযুদ্ধ বিষয়ক বেশি আসছে। তাই? আর বাংলা রিলেটেড কি আসছে? মানে ওই যে উপন্যাস বা সাহিত্যিক কে, এটা কে রচনা করছেন, এরকম টাইপের? এরকম টাইপের একটা ছিল, অপারেশন জ্যাকপট কি। এই যে, আল্লাহ, অপু আর এগুলো কথা বলেন না। আমি একবার বিসিএস এর জন্য পড়ছিলাম, বুঝছেন? এই বাংলা মানে সব মানে ধরেন আমরা তো ধরেন সায়েন্সের স্টুডেন্ট, আমাদের বিজ্ঞান বা ম্যাথ এত কঠিন লাগে না, খুব ইজি লাগে। বরং যেটা আর্টসদের খুবই কঠিন লাগে সেটা আমাদের খুব ইজি লাগে, ঠিক আছে? ইংলিশটাও আমার কাছে মানে মোটামুটি লাগে আর কি, ঠিক আছে? খুব বেশি সহজ না, কঠিনও না। লিটারেচার পার্টটা বেশি ইজি আর কি। কিছু জিনিস পড়লে পারা যায় লিটারেচার পার্ট থেকে। আর কিন্তু ইতিহাস। বাংলাতে ইতিহাস, বাংলার যে ইতিহাস, ও মাই গড, বা বাংলার যে রচনাগুলা, আমার একটা নামও মনে থাকে না, আমি খালি এটা খাই ফেলি, মানে যেটাই পড়ি সেটাই ভুলে যাই, কিচ্ছু এগুলো মনে থাকে না। ছিল। এটা খুব সবচেয়ে মানে খারাপ লাগে মানে বাংলা পড়তে। আর তাও দেশের বিষয়াবলী পড়তে ভালো লাগে, মানে দুইটা জিনিস থাকে, তো একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। তো বাংলাদেশ বিষয়াবলী পড়তে দেখবেন ভালো লাগে, নিজের দেশ সম্পর্কে তো যেটাই হোক পড়তে ভালোই লাগে। কিন্তু আন্তর্জাতিক ওইটা আবার আরো মানে বিশ্রী, মানে কোন দেশে কয়টা মহাদেশ আছে, কয়টা হচ্ছে নদী আছে, কয়টা কি আছে, মানে পুরো বিরক্তিকর, এটা ভালো লাগে না পড়তে। তবে আপনাদের আমি বলবো যে এগুলা মানে টেকনিক্যাল সাইড তো দেখবেনই, আপনারা তো টেকনিক্যাল পার্সন, কিন্তু নন টেকনিক্যাল গুলা যারা পারে না তাদের হয়ে যায়, জানেন? এটা সত্যি কথা। টেকনিক্যাল গুলা সবাই পারে মোটামুটি, নন জি। টেকনিক্যাল পারে না। ম্যাম ননই তো পড়তে বলে মন দেয়। চায় না ম্যাম। জানি তো, এটাই তো বললাম যে আমাদের মানে মনে হয় কি যে ইঞ্জিনিয়ারিং পড়ছি, কেন এগুলা পড়বো, এগুলা তো মানে পড়া ঠিক না আমাদের। তাও তো আপনারা মানে পিজিসিবির জন্য পরীক্ষা দিচ্ছেন, আর বিশেষ এর জন্য যখন পরীক্ষা দিবেন তখন তো মানে টেকনিক্যাল কিছুই থাকবে না, সবই নন টেকনিক্যাল, একদমই পুরা আলাদা একটা কনসেপ্ট আর কি, বুঝছেন? জি ম্যাম, পিএসসির আন্ডারে কিছু এক্সাম আছে ম্যাম, ওইগুলা দিলে আবার দেখা যায় যে এত খারাপ লাগে ম্যাম, মনে হয় কিছুই পারি না, কারণ সবই নন দেয়, ওই তো ডিপার্টমেন্ট এরকম দেয় না। খুবই খারাপ লাগে। আমি হচ্ছে বিশেষ পরীক্ষা দিছিলাম, বুঝছেন? বের হয়ে প্রথমবার দিছিলাম বিশেষ পরীক্ষা। আমার না ভুল হয়ে গেছিল যে আমার 90টা ঠিক হইতো, বুঝছেন? ঠিক হয়েছিল, বাট হচ্ছে কি হয়েছিল, মানে সরি 100টা ঠিক হয়েছিল, কিন্তু আমার নেগেটিভ মার্কিং হয়েছে, নেগেটিভ মার্কিং হয়ে 90 মতন পাইতাম আর কি। মানে আমি মিলাইছিলাম পরে আর কি। কি করছি আমি, যদি আমি আটকে যাইতাম, বেশি না দিতাম, তাহলে হুম। হয়তো বা একটা সুযোগ ছিল। আমার মানে মনে হওয়ার উপর ভিত্তি করে 26টা না 27টা দিয়ে দিছিলাম, ওই 26টার মতন ভুল হয়েছিল আমার, বুঝছেন? এই হচ্ছে মানে দুঃখের বিষয় আর কি, কি করার। মনে হয় আর কি বাংলাতে ভুল হয়েছে বেশি আমার, এই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এইখান থেকে আবার পরে পড়াবো, ঠিক আছে? এখন আমি হচ্ছে ইয়েতে যাব, অরবিটে যাব, অরবিটে পড়াবো, তারপরে হচ্ছে আরেকটা স্লাইড পড়াবো, তারপরে এখানে আবার আসবো। আমি কি এখন আপনাদেরকে এখান থেকে ইয়ে দিয়ে দিব আগে, কি বলেন, আপনাদের অ্যাসাইনমেন্টের টপিক দিব, অ্যাসাইনমেন্ট টপিক, নাকি লিখে দিব ক্লাস শেষে? জি ম্যাম, লিখে দিলেই ভালো হয়। ওকে, আমি লিখে দিব, আমি কিন্তু এটা পড়াবো না এখন, ঠিক আছে? আমি পড়াবো না, আমি বলবো না কোথায় আসেও কিনা, কিছুই বলবো না, আপনাদেরকে এটা পাইতে হবে আপলিঙ্ক ডাউনলিঙ্ক নিয়েই কিন্তু, ঠিক আছে? জি ম্যাম। ওকে, দাঁড়ান আমি অন করি আরেকটা। দেখতে পাচ্ছেন তো? জি ম্যাম, আমাদের দেখতে পাচ্ছি। হচ্ছে যে পাথে স্যাটেলাইট হচ্ছে আর্থের চারপাশে ঘোরাফেরা করে, ঠিক আছে? ওই পার্টটাকে বলা হচ্ছে অরবিট। এই অরবিটটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে?
এই অরবিটের উপর ভিত্তি করে এই অরবিটের অনেক ক্যারেক্টারিস্টিক্স থাকে যেটার উপর ভিত্তি করে অনেক কিছু চেঞ্জ করা যায়। যাই হোক বলছে দিস পাথ ক্যান বি রিপ্রেজেন্টেড উইথ ম্যাথমেটিক্যাল নোটেশনস সরি অরবিটাল মেকানিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য মোশন অফ দ্য স্যাটেলাইটস দ্যাট আর প্রেজেন্ট ইন অরবিটস। এগুলো জানার দরকার নেই, আপনাদের জাস্ট হচ্ছে সংজ্ঞাটা লাগতো অরবিটের, যে অরবিটটা কি। তারপরে এখন যেটা আপনাদের ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অরবিটাল এলিমেন্টস, ঠিক আছে, মানে অরবিটের কি কি এলিমেন্ট থাকে যেগুলো অরবিটাল মোশনে কাজে লাগে। এখানে বলছে অরবিটাল এলিমেন্টস আর দ্য প্যারামিটার্স which are helpful for describing the orbital motion of satellites, মানে স্যাটেলাইটের অরবিটাল মোশন বোঝার জন্য যে এলিমেন্ট গুলো লাগে সেগুলো হচ্ছে অরবিটাল এলিমেন্ট, ঠিক আছে। তো দেখেন এখানে প্রত্যেকটা এলিমেন্টের সম্পর্কে বলা আছে। এখানে একটা এলিমেন্ট হচ্ছে সেমি মেজর এক্সিস, একটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, একটা হচ্ছে মিন অ্যানোমালি, একটা হচ্ছে আর্গুমেন্ট অফ পেরিজি, একটা হচ্ছে ইনক্লাইনেশন, একটা হচ্ছে অ্যাসেন্ডিং নোড, ঠিক আছে। নামগুলো একটু কঠিন, বাট ভেতরের যে কাজগুলো বা এটা যে মিনিংটা বোঝাচ্ছে সেটা আসলে অতটা কঠিন না, ঠিক আছে। তো এই সবগুলো সম্পর্কে হচ্ছে আমাদের এখন নিচে একটু বর্ণনা করব, ঠিক আছে। এখন দেখেন সেমি মেজর অ্যাক্সিসটা কি সেটা আগে নিজের ছবি দেখে বুঝেন। একটা ছবি দেখেন, একটা চ্যাপ্টাকার কি বলবো এটাকে কি বলে ইলিপ্টিক শেপটাকে কি বলে বাংলায়? ইলিপ্টিক শেপটাকে উপবৃত্তাকার ম্যাম। উপবৃত্ত না অধিবৃত্ত না, উপবৃত্তই মনে বলে, তাই না? যেটা উপবৃত্ত গোল না, সার্কেল না, ঠিক আছে, যেটা হচ্ছে চ্যাপ্টা ডিমের মতন, মানে এটাকে ইলিপ্টিক্যাল শেপ বলে আর কি ইংলিশে। যাই হোক দেখেন যে শেপটার আপনার কি বলবো লম্বালম্বি যেটা হরিজন্টাল যেটা, ঠিক আছে, সেই দিকটা দেখেন বেশি বড়, আর যেটা হচ্ছে ভার্টিক্যাল সেটা হচ্ছে ছোট, ঠিক আছে। তো যেটা হচ্ছে আমাদের কি বলে হরিজন্টাল যেটা হচ্ছে বড়, মানে আমাদের তো এখানে লেংথটা বড়, তাই না? তো দেখেন সেন্টারের সাপেক্ষে সেন্টার দিয়ে আমি দুইটা রেখা টানলাম, সেন্টার দিয়ে মাধ্যমে এই যে রেখা এই পাশে একটা এই পাশে একটা, তো এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, ঠিক আছে। আর হচ্ছে মাইনর অ্যাক্সিস কোনটা? এটা, ঠিক আছে। তাহলে সেই মেজর অ্যাক্সিস কোনগুলা? এই পাশের গুলা, মানে এটা পুরোটাই মেজর অ্যাক্সিস। তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা সেই মেজর অ্যাক্সিস, এখান থেকে এই পর্যন্ত একটা সেই মেজর অ্যাক্সিস, ঠিক আছে। মানে পুরোটা মিলায়ে একটা মেজর অ্যাক্সিস, আর এটা পুরোটা মিলায়ে একটা মাইনর অ্যাক্সিস। তাহলে সেই মাইনর অ্যাক্সিস কোনটা? উপরের দিকে, মানে হরিজন্টাল দিকে, ঠিক আছে, সরি ভার্টিক্যাল দিকে, ঠিক আছে। এখন দেখেন এটার কাজটা কি, এটা কেন পড়াচ্ছি বা কেন কি লাগবে এটা। So the length of semi-major axis defines the size of the satellite's orbit, মানে স্যাটেলাইটের যে অরবিট, যে অরবিটের মাধ্যমে স্যাটেলাইটকে আমি স্পেসে পাঠাবো, ঠিক আছে, এটা সাইজটা কিরকম এটা ডিফাইন করবে কে? সেই মেজর অ্যাক্সিস। এটার সেই মেজর অ্যাক্সিসের যে সাইজটা সেটাই হচ্ছে স্যাটেলাইটের যে অরবিটটা সেটা সাইজ, ঠিক আছে। এটা বোঝা গেছে? এটা তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি এটা দাগ দিয়ে রাখলাম, ঠিক আছে। বলছে ইট ইজ হাফ অফ দ্য মেজর অ্যাক্সিস, মানে মেজর অ্যাক্সিস বলতে পুরোটা, এটার হাফ যে অংশটুকু সেটাই হচ্ছে সাইজ। কারণ কি, আমরা যে অরবিটটা পাঠাবো, ঠিক আছে, দেখা যাবে যে ওই অরবিটটার মাঝখান সেন্টার থেকে এক পাশের দূরত্ব দেখছেন না, এই যে এখানে F1 আর F2 দেওয়া আছে, এই সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে মেজর অ্যাক্সিস, সেই মেজর অ্যাক্সিস, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অরবিটের সাইজ, এটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে বলছে দিস রানস ফ্রম দ্য সেন্টার থ্রু আ ফোকাস, এই যে কোয়া থেকে কোন পর্যন্ত সেটা বলছে, মানে সেন্টার থেকে ফোকাস পর্যন্ত, এখানে দুইটা ফোকাস আছে F1 আর F2, মানে সেই মেজর অ্যাক্সিস দুইটা আছে। টু দ্য এজ অফ দ্য এলিপস, মানে আমি যেটা বললাম যে এলিপসের হচ্ছে কি সেন্টার থেকে ফোকাস পর্যন্ত। সো ইট ইজ দ্য রেডিয়াস অফ অ্যান অরবিট অ্যাট দ্য অরবিটস টু মোস্ট ডিস্টেন্ট পয়েন্টস। বলছে এটা আসলে কি রেডিয়াস অফ অ্যান অরবিট, মানে দুইটা ডিস্টেন্ট পয়েন্টের মধ্যকার যে রেডিয়াস, মানে এটা একটা ডিস্টেন্স পয়েন্ট ভাবলাম, এটা একটা ডিস্টেন্স পয়েন্ট ভাবলাম, এটা যদি সেন্টার হয় এখান থেকে এটুকু আর এখান থেকে এটুকু সেম ডিস্টেন্স, তাই না? তাহলে এটা রেডিয়াস তো দুটাই সমান হবে। তাহলে সোজা কথায় আমি বলতে চাই এটা যে একটা ইলিপসের যে হচ্ছে মেজর অ্যাক্সিস তাকে যদি অর্ধেক ভাগে ভাগ করি সেন্টারের মাধ্যমে, তাহলে সেই বাকি অর্ধেকটা হচ্ছে প্রত্যেকটা অর্ধেকই সেই মেজর অ্যাক্সিস। আর এই সেই মেজর অ্যাক্সিস কি ডিফাইন করে? একটা স্যাটেলাইটের অরবিটের সাইজ কেমন হবে সেটা ডিফাইন করে, ঠিক আছে। এটুকু গেল। তারপর এখন দেখেন বোথ সেমি মেজর অ্যাক্সিস এন্ড সেমি মাইনর অ্যাক্সিস আর রিপ্রেজেন্টেড ইন অ্যাবভ ফিগার। Length of semi-major axis not only determines the size of the satellite's orbit but also the time period of revolution. মানে শুধু সাইজটাই আমাদের বলবে না, মেইনলি সাইজ, ঠিক আছে, বাট শুধু সাইজটাই বলবে না, আমাদেরকে এটাও বলবে যে আমাদের টাইম পিরিয়ডটা কত হবে। রিভলিউশন বলতে বোঝাচ্ছে ঘোরার, মানে ঘুরছে, রিভলভ করছে, মানে আমাদের স্যাটেলাইটেরটা তো কি করবে চারপাশে রিভলভ করবে, তাই না, আর্থের চারপাশে।
যখন রিভলভ করবে তখন টাইম পিরিয়ডটার কথা হবে সেটাও বলবে, ঠিক আছে? এই ম্যাচের অ্যাক্সিসটা এটা বোঝা যাবে। তাহলে বলছে ইফ সার্কুলার অরবিট ইজ কনসিডার্ড অ্যাজ আ স্পেশাল কেস, মানে আমরা জানি ইপিলিপ্টিকের বা ইলিপ্টিক শেপের একটা স্পেশাল কেস হচ্ছে সার্কুলার কেস, মানে সার্কুলার অরবিট যেখান থেকে সেন্টার থেকে সবগুলো দূরত্ব একই, তখন কি হবে? দেন দ্য লেংথ অফ সেমি মেজর অ্যাক্সিস উইল বি ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্যাট সার্কুলার অরবিট। মানে এখানে দেখেন, এখানে সেন্টার থেকে এটা যেটুকু দূরে, এখান থেকে কিন্তু সেটুকু দূরে না, তাহলে এটা কি বলে ইলিপ্টিক শেপের জন্য কিন্তু এইটুকু দূরত্ব সেম, কিন্তু ওপরে সেম মাইনর অ্যাক্সিসের কিন্তু সেম না। কিন্তু আমাদের যদি সার্কুলার শেপ ভাবি তাহলে কিন্তু সব জায়গা থেকে সেন্টার থেকে দূরত্ব সমান, তাই না? এটাই বুঝাইছে। যদি ইলিপ্টিকের একটা স্পেশাল কেস সার্কুলার ধরি তাহলে কি হবে, ওইটার যে লেংথটা সেটা হচ্ছে সেন্টার থেকে সব জায়গায় সমান, মানে রেডিয়াসটাই হচ্ছে আমাদের কি হবে, আমাদের হবে সেম মেজর অ্যাক্সিস, ঠিক আছে? এটাই বুঝাইছে। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝছেন এটা? বলেন তো, সবাই বুঝতে জি ম্যাডাম। পারছেন? আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, শিবলি বুঝছেন? শিবলি? यस मैम। ওকে। তারপরে আবু সুফিয়ান, আবু সুফিয়ান কি বুঝছেন? ম্যাম মোটামুটি বুঝছি না। আপনার কি নেট নাই, আবার চলে আছে নেট বারবার? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন। হৃদয় বুঝছেন? হৃদয়, হৃদয় আছে? जी मैम। কি বুঝলেন হৃদয়, বলেন তো? হৃদয় বলেন কি বুঝলেন? না বলতে পারলে মার্ক কাটবো, আর যদি বলেন ম্যাডাম বুঝতে পারিনি তাইলে মার্ক কাটবো না। ওই যে ইলিপ্টিক্যালে একটু দেখতেছিলাম আর কি। ঘুমাচ্ছিলেন তাই না? না ম্যাম, ঘুমাই না। তাহলে আমাকে বলেন সেমি মেজর অ্যাক্সিসটা সার্কুলার শেপের ক্ষেত্রে সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিস কি সেম হবে? না ম্যাম, সার্কুলারের ক্ষেত্রে সার্কুলারের ক্ষেত্রে ম্যাম একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। সার্কুলার বলতে আমি বুঝাচ্ছি যেটা সেন্টার থেকে সব জায়গার দূরত্ব বা সব জায়গার রেডিয়াস সমান, তাহলে সেমি মেজর আর সেমি মাইনর অ্যাক্সিসের সমান, মানে ভ্যালুটা সমান হবে না আলাদা হবে? বলেন। সমান হবে তো। আর হচ্ছে ইলিপ্টিকের শেপের ক্ষেত্রে সমান না আলাদা? ম্যাম ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আলাদা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ইলিপ্টিকের ক্ষেত্রে আলাদা আর হচ্ছে সার্কুলারের ক্ষেত্রে সমান সমান, ঠিক আছে? বুঝে বুঝে বলবেন, এগুলা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারি, ঠিক আছে? তাহলে আমি একটা কাজ করি, আগে আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে আসে বাকিটুকু পড়ায় দিই, ঠিক আছে? কি আকিদা কোনো কথা বলে না কেন? আকিদা মন ম্যাম খারাপ আমার খুব নাকি? ঠান্ডা লাগছে তো, ম্যাম কথা বলতে পারতেছি না, অনেক সেম ঠান্ডা সেম লাগছে এই অবস্থা জন্য আমার, ম্যাম। সকালবেলা উঠার পর থেকে খুবই গলা ব্যথা, আমার তাও কথা আমারও বলতে সেম হচ্ছে। অবস্থা, খুবই গলা ব্যথা ম্যাম। আপনারা তো কথা না বললেও হয়, আমাকে তো বলতেই হচ্ছে। আমার গলা প্রচন্ড ব্যথা করতেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো ইসেন্ট্রিসিটি হচ্ছে কি করে, সেমি মেজর অ্যাক্সিসটা যেটা করবে সেটা সেটা হচ্ছে সাইজ দেখবে, ঠিক আছে? স্যাটেলাইটের অরবিটের যে সাইজটা, আর ইসেন্ট্রিসিটি যেটা করবে সেটা হচ্ছে শেপ ডিটারমাইন করবে। শেপ বলতে বোঝাচ্ছে সার্কুলার নাকি ইলিপ্টিক্যাল কোনটা, ঠিক আছে? তো অরবিটের শেপ দুই রকমেরই হতে পারে, সার্কুলারও হতে পারে ইলিপ্টিক্যালও হতে পারে। তো ইসেন্ট্রিসিটি ই এর ভ্যালু দিয়ে আমরা বুঝবো সেটা কি শেপের, ঠিক আছে? This parameter indicates the deviation of the orbit's shape from a perfect circle. সার্কেল হলে কি হবে, আর সার্কেল থেকে মানে পারফেক্ট হলে সেটা সার্কেল, আর পারফেক্ট হলে না হলে সেটা সার্কেল থেকে আস্তে আস্তে বিচ্যুতি হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে সার্কেলে তো সব জায়গায় রেডিয়াস সমান, কিন্তু ইলিপ্টিক্যালের এক একটা কিন্তু এক এক রকম সাইজ, ঠিক আছে? ই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এক এক রকমের হবে, মানে সার্কেল থেকে সরে যায় ইলিপ্টিক্যাল হবে, বাট কোন সাইজের হবে সেটা হচ্ছে ই এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এখানে একটা দেখেন, এখানে একটা হচ্ছে টার্ম বলা আছে এ বি আর ই। ই বলতে তো আমি বলছি ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? আর এ বিটা কি দেখেন,
এখানে a b টা হচ্ছে the lengths of the semi major axis and the semi minor axis of an elliptical orbit are a and b, মানে এটা হচ্ছে সবসময় কি হবে, b এর থেকে বড় হবে, তাই না? সেমি মেজর অ্যাক্সিসটা সবসময় বড় হবে মানে b এর চাইতে। তাহলে বড় হবে কোন ক্ষেত্রে? যদি ইলিপ্টিক্যাল হয়। যদি সার্কেল হয় তাহলে তো দুটো সমান, তাহলে দুটো সমান হলে কি হবে? এর ভ্যালু 0, তাই কি না? জি ম্যাম। যদি দুইটা সমান হয়, আমাদের সার্কেল হয়, রেডিয়াস দুইটারই সমান হয়, সেই মেজর সেই মাইনর অ্যাক্সিসের, তাহলে এ বি দুইটাই সমান হবে, তাহলে উপরে মানে আমাদের পুরোটা মিলাই ইজিক্যাল টু 0 হয়, তাই তো? তারপর এখানে বলছে দেন দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর ইসেন্ট্রিসিটি ই উইল বি এটা, ঠিক আছে? এখন বলছে দ্য ভ্যালু, এটা খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা মনে রাখবেন, ঠিক আছে? এখন এখানে বলছে দ্য ভ্যালু অফ ইসেন্ট্রিসিটি অফ আ সার্কুলার অরবিট ইজ 0, দেখে বোঝা যাচ্ছে সিন্স বোথ এ এন্ড বি আর ইকুয়াল, যেহেতু আমাদের হচ্ছে সার্কেলের ক্ষেত্রে এ আর বি মানে সেম মেজর আর সেম মাইনরের ক্ষেত্রে সমান হবে, সুতরাং এর ই এর ভ্যালুটা হবে 0, whereas the value of eccentricity of an elliptical orbit lies between 0 and 1, মানে ই এর ভ্যালু সর্বোচ্চ 1 হতে পারে, ঠিক আছে? 0 সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ 1 হতে পারে, অথবা 0 আর 1 এর মাঝখানে থাকতে পারে। এই 0 থেকে বিচ্যুতি ঘটলে সেটা বুঝতে হবে যে সার্কুলার না ইলিপ্টিক্যাল, ঠিক আছে? এটা বলা হয়েছে। এখন বলা হয়েছে নিচের ফিগারে দেখানো হয়েছে ই এর বিভিন্ন ভ্যালুর জন্য আমাদের কেমন হবে অরবিটটা। যেমন দেখেন এখানে হচ্ছে এখান থেকে আচ্ছা এখানে একটু একটু দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? এখন দেখেন এটা হচ্ছে এই যে অনেক হচ্ছে কি বলবো মোটা একটা কালো দাগ দেওয়া হয়েছে, সেখানে দেখেন ওখান থেকে ওটা হচ্ছে সেন্টার, ওখান থেকে প্রথম সার্কেল যেটা সার্কেলের ই এর ভ্যালু হবে 0, ঠিক আছে? তো ওখান থেকে যখন আমি সার্কেল আঁকবো মানে সব জায়গার দৈর্ঘ্য সমান হবে, তখন ই এর ভ্যালু 0 হবে। তারপর দেখেন ই এর ভ্যালু যখন বাড়বে তখন আস্তে আস্তে চ্যাপটা হতে থাকতেছে, যত বেশি ই এর ভ্যালু বাড়ছে তত বেশি চ্যাপটা আরো বেশি হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে একটা জাস্ট মানে কি বলবো ছবি দেওয়া আছে যে ই এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের সার্কুলার শেপ থেকে কেমন করে বিচ্যুত হয়ে ইলিপ্টিক্যাল শেপে কনভার্ট হয়, ঠিক আছে? বোঝা গেছে সবার? জি ম্যাম ম্যাম। হ্যাঁ বলেন। এখানে তো সেন্টারও চেঞ্জ হচ্ছে না। সেন্টার হচ্ছে আপনার এখান থেকে চেঞ্জ হবে অবশ্যই, কিন্তু এটা হচ্ছে এই সেন্টারটা আঁকা হয়েছে সার্কুলার শেপের সাপেক্ষে, মানে এখান থেকে। কিন্তু যখন আপনাদের এই যে 0.9 হচ্ছে তখন তো এখানে আর সেন্টার থাকবে না, এখানে তখন একটা ফোকাস হয়ে যাবে আর সেন্টারটা মাঝখানে চলে আসবে, সেন্টারও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই সেন্টারটা জাস্ট ইজিক্যাল টু 0 এর জন্য, বুঝছেন? মানে দেখেন ব্যাপারটা কেমন হচ্ছে, সেন্টারটা এখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, এটার জন্য কিন্তু সেন্টারটা এখান থেকে আরেকটু সরে যাবে, পরেরটার জন্য সেন্টারটা আরেকটু সরে যাবে, তার পরেরটার জন্য আরেকটু সরে যাবে, বুঝছেন ব্যাপারটা? এই সেন্টার সরার সাথে সাথে তো ব্যাপারটা চেঞ্জ হচ্ছে, ওকে? আচ্ছা কারো কিছু আর বলার আছে? তাহলে নেক্সটে যাব। এখানে বলছে দেখেন ইন দ্য অ্যাবভ ফিগার দ্য স্যাটেলাইট অরবিট কারেসপন্ডিং টু ইসেন্ট্রিসিটি ই ভ্যালু অফ 0 is a circular orbit and the remaining 3 satellite orbits are of elliptical corresponding to the eccentricity e values 0.5, 0.75 and 0.9, ঠিক আছে? ওকে, এটুকু হইলে আজকে আর পড়াতে পারছি না, গলা খুব ব্যথা করতেছে, আজকে এখানে শেষ করে দেবো, বুঝছেন? জি ম্যাম, তাই ভালো। পড়া কি বেশি হয়ে গেল? ম্যাম ঠিক একটা আছে কোশ্চেন ছিল